গত ২৩ এপ্রিল সাদা বলের ডিপিএলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলেন এনামুল হক বিজয়। একই দিন তিনি ন্যাশনাল টিমের লাল বলের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন। সেই বিজয় আজকের ঘোষিত ওয়ানডে স্কোয়াডে নেই। মোসাদ্দেক হোসেন সৈকত ততদিন পর্যন্ত দলের সুযোগ পাবেন না যতদিন পর্যন্ত মেহেদী হাসান মিরাজ দলে খেলবেন। এই কথা আপনারা বুঝেও কেন না বোঝার ভান করেন, এটা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা। নুরুল হাসান সোহান দলে নেই কারণ তারা একাধিক উইকেট কিপার ব্যাটার বা অনেক বেশি উইকেট কিপার ব্যাটার স্কোয়াডে নিতে চাননি। তবে লিটন কুমার দাস স্কোয়াডে আছেন। সেই গত বছরের শ্রীলঙ্কা সিরিজের পর এই সিরিজে তিনি আবারও ফিরলেন। সৌম্য সরকার তার ইনজুরির যেই অগ্রগতি, সেরে ওঠার অগ্রগতি, সেটা নিয়ে নির্বাচকরা খুশি নন। তবে সৌম্য সরকার এখন ফুল ফিট অবস্থায় চট্টগ্রামে দলের সাথে অনুশীলন করছেন। আবার সৌম্য সরকার 2027 সালে বিশ্বকাপ ভাবনায় আছেন, এটাও বলেছেন নির্বাচকরা। একই সাথে আরও একটা কথা যে সৌম্য সরকার আসলে নাইম শেখকে জায়গা দিতে গিয়ে নিজের জায়গাটা দল থেকে হারিয়েছেন। মানে আজকের প্রেস কনফারেন্সে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এগুলোই অল্প বিস্তর, একেবারেই কাছাকাছি না হলে, পুরোপুরি এরকম না হলে অনেকটা এরকম কথাই গাজী আশরাফ হোসেন লিপু মিরপুর আজকে প্রেস কনফারেন্সে বলেছেন। সব মিলে সকল এই আলোচনা, ব্যাখ্যা এবং যুক্তি মানে ব্যক্তিগতভাবে আমার কাছে কিছুটা মনে হয়েছে যে একরকম জগা খিচুড়ি পাকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। মানে কেমন যেন হয়ে গেল একেবারে। যদি এনামুল হক বিজয়ের কথাই বলি, শুরু যেটা দিয়ে করলাম যে তিনি 23 এপ্রিল সেঞ্চুরি করলেন, তার আগের ম্যাচেও তিনি সেঞ্চুরি করেছিলেন, সেটা ডিপিএলের ম্যাচ, সাদা বলের ডিপিএল। ওই মুহূর্তে তিনি ডিপিএলের হাইয়েস্ট রান স্কোরার। ডিপিএল যখন টুর্নামেন্ট শেষ হয়ে গেল তারপরেও এনামুল হক বিজয়ী সেই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার হয়ে শেষ করেছেন। ইভেন দো তার দল টোটাল 14টা ম্যাচ খেলেছে, আবাহনী কিংবা নাইম শেখ প্রাইম ব্যাংকে খেলেছেন, তারা 16টা করে ইনিংস খেলেও বিজয়ের নিচেই ছিলেন। আচ্ছা, বিজয় সেই ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার পরে ডিপিএলে দারুণ ছন্দ দেখালেন সাদা বলে। আচ্ছা, ছন্দ আছে ভালো, ন্যাশনাল টিমে কল করে নিলাম। যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে জয়, জাকির এরা খারাপ করেছিলেন, বিজয় এলেন পরের টেস্টের স্কোয়াডে, একাদশে ঢুকলেন, তিনি 39 রান করলেন আমি ভুল না করলে। তবে বিজয় এই যে চলমান শ্রীলঙ্কা সিরিজে তিনি সুযোগ পেয়েছেন, তিনি খেলেছেন গল টেস্টে, সেখানে তার ভালো যায়নি। বিজয় পুরোপুরি ব্যর্থ হয়েছেন এখানে। অবশ্যই মানে একজন পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোনো মানুষেরই সেই দায় থাকে, সেই দায়বদ্ধতা থাকে এবং মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জটাও থাকে যে যেই ফরম্যাটেই সুযোগটা আসুক না কেন সেটাকে কাজে লাগাতে হবে। এখানে আসলে দর্শকরা সমালোচনা করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে ঘরোয়া ক্রিকেটের, আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটের মানটা কোথায়, যে এখানে রানের ফোয়ারা ছুটিয়ে ন্যাশনাল টিমে এসে আসলে প্লেয়াররা ভালো করতে পারলেন না। বিজয়ের উদাহরণ দিয়ে আসলে বলা হয়েছিল। সেই বিজয় অবশ্য প্রথম টেস্টের সুযোগ পেতেন না, শ্রীলঙ্কার বিপক্ষে পেয়েছেন, হয়তো ওই মিরাজ জ্বরে ভুগছিলেন বলেই। পরের টেস্টে মিরাজ ফিরছেন খুব সম্ভবত এবং ফেরার সম্ভাবনা প্রায় শতভাগ বলেই বলা যায়। সেক্ষেত্রে বিজয়ের বাদ পড়ার সম্ভাবনাও প্রায় শতভাগ। এই যে বিজয় 11 থেকে বাদ পড়বেন সম্ভবত, এরপরের টেস্ট দলে তিনি আর কখনো সুযোগ পাবেন না। একই সাথে শঙ্কার জায়গায় ওইটাও, এই বিজয় হয়তো ওয়ানডে টিমেও আর কখনো সুযোগ পাবেন না। এখন ওয়ানডে স্কোয়াডে তো সুযোগ একজন পেলেন, ওপেনার বা টপ অর্ডার ব্যাটারের কথা বলছি, তিনি নাইম শেখ। নাইম শেখের ইনক্লুশন নিয়ে আসলে কোনো কথা বলার, কোনো প্রশ্ন তোলার সুযোগই নেই। নাইম শেখ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে গত 1-1.5 বছরে যতগুলো টুর্নামেন্ট হয়েছে, যেই ফরম্যাটেরই টুর্নামেন্ট হয়েছে, সব জায়গায় এত ধারাবাহিকভাবে এত রান করেছেন, তাকে উপেক্ষা করার কোনো উপায় ছিল না। এটা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা তাই নেই, বরঞ্চ নাইম শেখের ইনক্লুশনটাকে সাধুবাদ জানাতে হয়। হ্যাঁ, নাইম শেখের ইনক্লুশন গেল, টপ অর্ডারের আলাপটা এ পর্যন্ত করলাম। এবার একটু নিচের দিকের, মানে ব্যাটিং অর্ডারের নিচের দিকের কথাগুলো বলি, 6-7 নম্বরের আলোচনা। প্রথমে মোসাদ্দেক হোসেন সৈকতের কথা। দুঃখিত, আসলে লং পজ নিয়ে নিলাম। মোসাদ্দেক হোসেন সৈকত, তিনি এবার ডিপিএলের ম্যান অফ দ্য টুর্নামেন্ট, হাইয়েস্ট উইকেট টেকার, রানও করেছেন উদার হস্তে, 100-র উপরে স্ট্রাইক রেট, অ্যাভারেজ অনেক ভালো, অনেক ম্যাচে অপরাজিত থেকে ফিনিশ করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এবং এই মোসাদ্দেকের পারফরমেন্সের দরুন আবাহনী শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। মানে একেবারে একটা মানুষের ড্রিম টুর্নামেন্ট যেমন কাটতে পারে, মোসাদ্দেকের তেমন কেটেছে। তিনি ন্যাশনাল টিমের সুযোগ পেতে পারেন
সেই সম্ভাবনা নিয়ে এগোচ্ছিল। তবে তিনি নাই পেতে পারেন, নির্বাচকরা তাকে শেষ পর্যন্ত অনেক বিচার বিশ্লেষণ করে জায়গা নাই দিতে পারেন, কিন্তু সেটার ব্যাখ্যা হিসেবে তারা কি বলছেন সেটা আসলে যে কোনো প্লেয়ারের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। মোসাদ্দেকের ক্ষেত্রে সেটাই হয়েছে। প্রথমবার যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে প্রধান নির্বাচককে যে মোসাদ্দেক হোসেন সৈকত কেন নেই বাংলাদেশের এই স্কোয়াডে, তিনি বলেছেন যে মোসাদ্দেক ফ্রন্ট লাইনে এই মুহূর্তে নেই, তিনি ফ্রন্ট লাইনে আসতে পারেননি, তবে আমাদের যে বিগার ক্যানভাস বা বিগার পিকচার সেখানে মোসাদ্দেক হোসেন সৈকতকে রাখা হয়েছে। এমন না যে তিনি সুযোগ পাবেন না, সুযোগ তিনি পাবেন। ডারউইনে এই অগাস্ট মাসে বাংলাদেশ এই টিমের সফর আছে, সেখানেও তারা মোসাদ্দেককে পাঠাবেন বলেই বদ্ধপরিকর, এবং টেস্ট করে দেখা হবে মোসাদ্দেককে, সেই সুযোগটা তার সামনে থাকছে। প্রধান নির্বাচক এভাবে বলেছেন। তবে এই প্লেয়ার সংক্রান্ত প্রশ্ন আরও একবার যখন এই প্রধান নির্বাচকের কাছে গেছে, তিনি কিন্তু বলেছেন, এভাবে উত্তরটা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত অ্যাজ লং অ্যাজ মিরাজ ইজ দেয়ার ইন দ্য টিম, মোসাদ্দেক হ্যাজ নো চান্স। এর মানে দাঁড়ালো মেহেদী হাসান মিরাজ ন্যাশনাল ওডিআই টিমের সদ্য নিযুক্ত ক্যাপ্টেন। একজন ক্যাপ্টেন তিনি দল থেকে কোনো কালে বাদ পড়বেন সেটার আশা কেউ কখনো করবে না, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে হবেও না, হয়ও না, অতীতে কখনো হয়নি। এখন ক্যাপ্টেন্সি প্রসঙ্গ বাদ দেয়, শুধু মিরাজ অ্যাজ আ প্লেয়ার তার ইম্পর্টেন্সটার কথা যদি চিন্তা করি, তবুও তো মিরাজ বাদ পড়বেন না ওডিআই টিম থেকে, অন্তত অদূর ভবিষ্যতে। ব্যাটিং বলেন, বোলিং বলেন, সব দিকেই মিরাজ এখন একেবারে ওয়ানডে টিম কিংবা টেস্ট টিম প্রপার অলরাউন্ডার, অনেকটা সাকিব আল হাসানের জায়গায় নিয়ে নেওয়ার মতো অবস্থায় তিনি চলে গেছেন। তাহলে প্রধান নির্বাচক কী বার্তাটা দিলেন? বার্তাটা কি এমন হলো না যে মোসাদ্দেকের জায়গা আসলে নেই? আমি অস্পষ্ট বা ইনডিরেক্টলি বুঝিয়ে দেওয়া যে মিরাজ তো কোনো কালেই বাদ পড়বেন না, অন্তত তার পারফরম্যান্সের কারণে এতটাই ভালো এবং ক্যাপ্টেন, তার বাদ পড়ার সম্ভাবনা কোথায়? তাহলে তো মোসাদ্দেকের জায়গা পাওয়ার সুযোগ বা সম্ভাবনা নেই। মানে প্রধান নির্বাচকের বার্তাটা এমনই হয়ে গেছে না? আচ্ছা, এবার এই বার্তার জায়গা থেকেই যেটা আমার ব্যক্তিগতভাবে শুনতে শ্রুতিকটু, দেখতে দৃষ্টিকটু লাগার মতো বিষয় মনে হয়েছে, সেটা হচ্ছে যেভাবে তিনি বলেছেন, হ্যাঁ মোসাদ্দেকের সুযোগ আছে সেটা তিনি আগের বক্তব্যে বলেছেন, তবে ওই যে এই রকম বক্তব্য যেটা যে অ্যাজ লং অ্যাজ মিরাজ ইজ দেয়ার মোসাদ্দেকের সুযোগ নেই, মোসাদ্দেক সুযোগ পাবেন না, সাথে তিনি বলেছেন যে আপনারা বুঝেও না বোঝার ভান কেন করেন। এই কথাগুলো যখন মোসাদ্দেক হোসেন সৈকত নিজে শুনবেন, আমার দেশের, আমার বোর্ডের প্রধান নির্বাচক এভাবে বলছেন, সেটা তার জন্য মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কনফিডেন্স অনেক বেশি নিচের দিকে নিয়ে যেতে পারে, তার মনোবল ভেঙে দেওয়ার মতো, আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার মতো কারণ হতেই পারে। তো এটা হ্যাঁ আমার কাছে একটু মনে হচ্ছে যে মৃদু আপত্তির জায়গা। আর এরপরে আসি লিটন কুমার দাসের জায়গায়। এখন লিটন কুমার দাসের সাথে পরিপূরক হিসেবে ওই নুরুল হাসান সোহানের নাম আসবে, যে সোহানকে কেন নেননি? সোহান নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ বলুন বা কয়েকদিন আগে সমাপ্ত সিরিজটা বলুন, ওডিআই সিরিজে এত অ্যাটাকিং একটা ব্যাটিং করেছেন, ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছেন, সেঞ্চুরি করেছেন সাদা বলে। ঠিক তার আগে লাল বলের যে টেস্ট ম্যাচ বা 4 দিনের খেলা ছিল, যেটাকে ফার্স্ট ক্লাস মর্যাদায় খেলা হয়, সেই সিরিজে এই সোহান আরও একটা সেঞ্চুরি করেছেন। ঠিক তার আগে ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন হিসেবে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন, রানের ফোয়ারা ছুটিয়ে গেছেন সোহান। মানে তাকে এই ন্যাশনাল টিমের রাডারে বিবেচনা করতেই হতো। আচ্ছা, রাডার পর্যন্ত এনেছেন, এই টিমে খেলিয়েছেন, ক্যাপ্টেন্সিও করিয়েছেন, এখন সেখান থেকে ন্যাশনাল টিমে আনেননি। সেটার ব্যাখ্যা হিসেবে প্রধান নির্বাচক বললেন যে সোহান একজন উইকেট কিপার ব্যাটার, ন্যাশনাল টিমে আমরা উইকেট কিপার ব্যাটারের আধিক্য চাইনি খুব বেশি, এই ক্যাটাগরি প্লেয়ার নিতে চাইনি, যেহেতু জাকের আলী আছেন, যেহেতু লিটন কুমার দাস আছেন, এদের ভিড়ে আর সোহানকে আমরা নিতে চাইনি। আচ্ছা, সোহানকে নিতে চাননি, তবে একটা জিনিস দেখা যায় কি, যে সোহান তো এই মুহূর্তে খুব ভালো ফর্মে রয়েছেন, অনেক ভালো পারফরমেন্স সব জায়গায় দেখিয়েছেন, তার বদলে ন্যাশনাল টিমের সিলেক্টররা লিটন কুমার দাসকে নিয়েছেন, একেবারে লাইক অ্যালাইক ক্রিকেটার যেরকম বলা হয়, যে লিটন কুমার দাস হিমসেলফ ইজ আ উইকেট কিপার ব্যাটার। এখন লিটন কুমার দাসকে যখন নেওয়া হলো, কোন অবস্থান থেকে নেওয়া হলো?
তিনি এইবার স্কোয়াডে আসার আগে সবশেষ বাদ পড়েছেন প্রায় 1 বছরেরও বেশি সময় আগে। তখন শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাক টু ব্যাক ডাক ছিল। পরপর 2 ম্যাচে 0 রান আউট হওয়ার পর প্রধান নির্বাচক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছিলেন যে লিটন ইজ টু মাচ ইনকনসিস্টেন্ট ইন হোয়াইট বল, বিশেষ করে নতুন বলে তিনি খুব ভুগছেন, তাই লিটনকে আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, লিটনের শেষ 5 ইনিংসে মাত্র 6 রান, 3টা ডাক। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গায় পাননি এই খারাপ ফর্মের কারণে। তিনি হঠাৎ করে এখন ব্যাক করলেন কোন প্রেক্ষাপটে? অবস্থাটা দেখুন। কদিন আগে টি-20 ক্যাপ্টেন্সি পেয়েছেন, তারপর লিটন এই গল টেস্টে 90 রানের একটা ইনিংস খেলেছেন। সবই ভালো, সবই সুন্দর, তবে ওয়ানডে স্কোয়াডেও এগুলো নিঃসন্দেহে প্রভাবক ছিল। একই সাথে প্রধান নির্বাচক বললেন যে যেহেতু তিনি টি-20 স্কোয়াডের ক্যাপ্টেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-20 স্কোয়াডের অধিনায়কত্ব তিনি করবেন, তাকে ফর্মে ফেরানো, তাকে রিদমে রাখা, ভালো অবস্থানে রাখার জন্য ওই ক্রিজে বা পিচে বেশি সময় যেন ব্যয় করতে পারেন, সেজন্য লিটন কুমার দাস ওয়ানডে টিমে। কারণ ওয়ানডেতে সেই সুযোগটা, সময়টা তিনি পাবেন। অর্থাৎ ওয়ানডে ফরম্যাটটাকে লিটন কুমার দাসকে ফর্মে ফেরানোর জায়গা হিসেবে দেখছে বিসিবি। তারা বিবেচনা করেনি নুরুল হাসান সোহান ভালো ফর্মে রয়েছেন, তিনি ভালো করতে পারতেন ন্যাশনাল টিমে এসে। সোহানের পারফরম্যান্সের তুলনায় লিটনকে ফর্মে ফেরানো আসলে বিসিবির জন্য অধিক জরুরি বলেই মনে হলো। আর সবশেষ আলোচনা শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে। তার সামর্থ্য আছে, নিজের দিনে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন আমরা সবাই জানি। তিনি আনঅর্থোডক্স শট খেলতে পারেন, একেবারে পিচের উপর শুয়ে বসে অনেক দারুণ দৃষ্টিনন্দন উদ্ভাবনী শট তিনি খেলতে পারেন। বড় ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। তবে রিসেন্ট পারফরমেন্স যদি দেখি, তিনি সবশেষ যে কয়টা টি-20 খেলেছেন, পাকিস্তান সিরিজ এবং ইউএই সিরিজে, সবগুলোতেই তিনি সিঙ্গেল ডিজিটের মধ্যে আটকা ছিলেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগের যে ম্যাচটা খেলেছেন, সেখানেও তিনি সিঙ্গেল ডিজিটের ঘর পেরোতে পারেননি। তিনি সবশেষ ওডিআই ম্যাচ খেলেছেন 2023 সালে, অর্থাৎ প্রায় 2 বছর আগে। এই শামীম পাটোয়ারি কোন বেসিসে তাহলে ওয়ানডে টিমে ঢুকলেন? বেসিস যদি চিন্তা করতে যাই তাহলে দেখতে হয় ঢাকা প্রিমিয়ার লিগে তিনি 2-3টা ভালো ইনিংস খেলেছিলেন। নিঃসন্দেহে দলের ডেঞ্জারের মুহূর্তে একটা 98 রানের তিনি ইনিংস খেলেছেন, সেই ইনিংসে তিনি নট আউট ছিলেন। তাছাড়াও আরও বেশ কিছু ওই অ্যাটাকিং ইনিংস তার কাছ থেকে দেখা গেছে। তো ওই ঢাকা প্রিমিয়ার লিগের কয়েকটা ইনিংস ওডিআই টিমে জায়গা পাওয়ার জন্য কি যথেষ্ট ছিল? প্রশ্নের জায়গা থাকতে পারে। তাহলে বিরুদ্ধ প্রশ্ন, বিপক্ষ প্রশ্ন, পাল্টা প্রশ্ন আসবে যে তাহলে সোহান কনসিস্টেন্ট, বিজয় কনসিস্টেন্ট, তারা কেন জায়গা পাননি ওই ডিপিএলের পারফরমেন্স বিবেচনায় রেখে? আসলে শামীমের ব্যাখ্যাটা নির্বাচক প্যানেলই ভালো দিতে পারবেন, তবে আবারও এটাও প্রশ্নের অবকাশ রেখেই যায়। শামীম হোসেন পাটোয়ারি যে জায়গায় খেলবেন 6 বা 7 নম্বর, সেখানেও তো মোসাদ্দেক হোসেন সৈকত অনায়াসেই খেলতে পারতেন, খেলার কথা। ইভেন সৈকত হাইয়েস্ট উইকেট টেকার, মানে তিনি 10 ওভার করার সামর্থ্য রাখেন ওডিআইতে, এবং সেটা রেগুলারলি। ব্যাটিংয়ের কথা বললে ব্যাটিংও তো তিনি ফুল ফ্লোতেই করেছেন, একেবারে মিডল অর্ডারে 3, 4, 5 নম্বর পজিশন, 3 না হলেও 4-5-এর পর থেকে তিনি ব্যাটিং রেগুলারলি করে খুব ভালো পারফরমেন্স নিয়ে ডিপিএলের মতো টুর্নামেন্ট শেষ করেছেন। বাজিয়ে দেখার সুযোগ ছিলই। অনেক কিছুই হতে পারতো, অনেক কিছু নাও হতে পারতো, প্রশ্নের জায়গা থাকবে। দিন শেষে আসলে বাংলাদেশ টিমকেই মাঠে খেলতে হবে, খেলে পারফরমেন্স আনতে হবে। আর যারা বাদ পড়লেন, যাদের নিয়ে প্রশ্ন বা সন্দেহের দ্বিধার অবকাশ থেকে যাচ্ছে, তারাও হয়তো ভবিষ্যতে সুযোগটা পাবেন ম্যানেজমেন্টের কাছ থেকে, এই নির্বাচক প্যানেলের কাছ থেকে। সে আভাসটাও তো পাওয়া গেছে যে সামনে পাকিস্তান সিরিজ রয়েছে, তারপরে এশিয়া কাপ রয়েছে, তো হয়তো আরও সুযোগ আসবে অনেকের জন্য। দেখা যাক নির্বাচকরা সেই কথা রাখেন কি না। আর হ্যাঁ, সবশেষে একটা সম্ভাবনা ছোট্ট করে বলি, পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিমের সাথে একই রকম অ্যাটাকিং মেন্টালিটির প্লেয়ার হিসেবেই নাইম শেখকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক বা নির্বাচক প্যানেলের প্রতিনিধিত্বকারী তিনি। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো এই পারভেজ ইমন এবং তানজিদ তামিমকেই ওয়ানডেতেও এই ওপেনিং জুটিটাই থিতু করতে চাইছে। থার্ড ওপেনার নাইম শেখ আর লিটন কুমার দাস
সম্ভবত আসছে সিরিজ থেকে মিডল অর্ডারে খেললেও খেলতে পারেন, এটার সম্ভাবনাই বেশি। আর নাজমুল হোসেন শান্ত হয়তো 4 নম্বরেই থাকছেন, দেখা যাক সেটা মেলে কিনা। আপাতত আমি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।